আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, যদি একদিন হঠাৎ করে জানতে পারেন যাদের আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন তারাই আপনার পিঠে ছুরি বসানোর পরিকল্পনা করছে। একটা পরিবার যেখানে হাসি, কান্না, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা সব মিশে একাকার, সেই পরিবারের গোপন সত্য যদি আজ প্রকাশ হয়ে যায় তাহলে কি হবে? আপনারা দেখছেন সত্যের মৃত্যু নেই গল্পের ৬৮তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। দৃশ্য ১। রাতের নীরবতায় সন্দেহের বীজ। রাত তখন প্রায় ১টা। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মঈনের চোখে ঘুম নেই। সে বসার ঘরের এক কোণে বসে পুরনো কাগজপত্র ঘাঁটছে। গত কয়েক সপ্তাহ ধরে যা যা ঘটেছে, সম্পত্তির দলিল হারানো, হঠাৎ করে ব্যাংকের চিঠি আসা, তৈয়বের অদ্ভুত আচরণ, সব যেন একটা জটিল ধাঁধার টুকরো। মঈন মনে মনে ভাবে, এইটা একজনের কাজ না, এতগুলো জিনিস একসাথে ঘটছে, এটা কোনো একার পরিকল্পনা হতে পারে না। হঠাৎ পেছন থেকে আওয়াজ আসে, আমেনা ফিসফিস করে, তুমি এখনো ঘুমাওনি? কি দেখছো এত রাতে? মঈন চমকে উঠে কাগজগুলো লুকানোর চেষ্টা করে। মঈন, কিছু না, এমনি একটু হিসাব মেলাচ্ছিলাম। আমেনা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে, মঈন ভাই, আমি তোমাকে অনেক দিন ধরে চিনি, তোমার চোখ বলে দিচ্ছে তুমি কিছু একটা লুকাচ্ছ। মঈন একটা দীর্ঘশ্বাস ফেলে। সে বুঝতে পারে আমেনাকে এড়ানো সহজ হবে না, কিন্তু এখনই সব বলে দেওয়াটাও বিপজ্জনক হতে পারে। মঈন, আমেনা, তুমি যদি সত্যিই আমাকে সাহায্য করতে চাও তাহলে আপাতত আমাকে একা কাজ করতে দাও। যা বুঝছি, এই ষড়যন্ত্রের পেছনে একজন না, বরং একাধিক মানুষ জড়িত। যতক্ষণ না আমার হাতে পাকা প্রমাণ আসছে ততক্ষণ কাউকে কিছু বলা যাবে না। আমেনার চোখে উদ্বেগ ফুটে ওঠে, কিন্তু সে মাথা নেড়ে সায় দেয়। দৃশ্য ২। তৈয়বের নতুন চাল। পরদিন সকালে বাড়ির উঠানে তৈয়বকে দেখা যায় ফোনে কারো সাথে চাপা গলায় কথা বলতে। তৈয়ব ফোনে, চিন্তা করো না, সবকিছু আমার নিয়ন্ত্রণে আছে। মঈন কিছু জানে না, আর জানলেও আমি ওকেই দোষী বানিয়ে দেব। শুধু তুমি তোমার কাজটা ঠিকমতো করো। ফোন রেখে তৈয়ব ঘরে ঢোকে। শাশুড়ি মা তখন রান্নাঘরে বসে আছেন। তৈয়ব তার কাছে গিয়ে মিষ্টি গলায় বলে, মা, আপনাকে একটা কথা বলার ছিল। আমার মনে হয় মঈন ভাই কিছুদিন ধরে অদ্ভুত আচরণ করছেন। রাতে একা একা বসে কি যেন করেন। আমার সন্দেহ হচ্ছে উনিই হয়তো সম্পত্তির দলিল নিয়ে কিছু গণ্ডগোল করছেন। শাশুড়ি মা তীক্ষ্ণ দৃষ্টিতে তৈয়বের দিকে তাকান। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা তাকে বলে দেয় এই ছেলের কথায় কোথাও একটা প্যাচ আছে। শাশুড়ি মা, তৈয়ব, তুমি আমাকে অনেক বছর ধরে চেনো। আমি এত সহজে কারো কথায় বিশ্বাস করি না। মঈনকে আমি ছোটবেলা থেকে দেখছি, ওর সততা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। বরং তোমার কথায় আজ আমার কানে একটা অন্য সুর শোনা যাচ্ছে। তৈয়ব কিছুটা থতমত খেয়ে যায়, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে, না মা, আমি তো শুধু পরিবারের ভালোর জন্যই বলছিলাম। শাশুড়ি মা কোনো উত্তর না দিয়ে চুপচাপ রান্নার কাজে ফিরে যান, কিন্তু তার মনে একটা কাটার মতো খচখচ করতে থাকে তৈয়বের এই আচরণ। দৃশ্য ৩। আমেনার আবিষ্কার। দুপুরবেলা আমেনা পুরনো আলমারি গোছাতে গিয়ে একটা লুকানো খাম খুঁজে পায়। খামের ভেতর কিছু পুরনো চিঠি আর একটা ব্যাংক স্টেটমেন্ট। চিঠিগুলো পড়তে পড়তে আমেনার হাত কাঁপতে শুরু করে। আমেনা নিজে নিজে বিড়বিড় করে, এটা কি করে সম্ভব? এই সম্পত্তি তো, এটা তো পুরো পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। ঠিক তখনই দরজায় শব্দ হয়। আমেনা দ্রুত চিঠিগুলো লুকিয়ে ফেলে। দরজা খুলে দেখে পল্টু দাঁড়িয়ে আছে, মুখে একটা রহস্যময় হাসি। পল্টু, ভাবি, এই ঘরে একা একা কি করছো? মনে হচ্ছে কিছু একটা লুকাচ্ছ। আমেনা নিজেকে সামলে নিয়ে, না না, এমনি পুরনো জিনিস গোছাচ্ছিলাম। পল্টু সন্দেহ ভরা চোখে তাকিয়ে, ঠিক আছে তাহলে, কিন্তু খাবি, এই বাড়িতে গোপন কিছু রাখা ঠিক না। সবসময় মনে রেখো, দেয়ালেরও কান আছে। পল্টু চলে যাওয়ার পর আমেনার বুক ধরফর করতে থাকে। সে বুঝতে পারে তার হাতে যে তথ্য এসেছে সেটা প্রকাশ করার আগেই তাকে অনেক সাবধান হতে হবে। দৃশ্য ৪। খালুজানের রহস্যময় নীরবতা। সন্ধেবেলা পরিবারের সবাই বসার ঘরে বসে চা খাচ্ছিল। খালুজান, যিনি সাধারণত সব কিছু নিয়ে মজা করেন এবং প্রাণ খোলা হাসেন, আজ চুপচাপ বসে জানালার বাইরে তাকিয়ে আছেন। অহনা, আজ আপনাকে এত চুপচাপ লাগছে কেন? শরীর ঠিক আছে তো? খালুজান একটা ম্লান হাসি দিয়ে বলেন, কিছু না মা, এমনি পুরনো দিনের কথা মনে পড়ছিল। কিন্তু অহনার তীক্ষ্ণ চোখ এড়ায় না যে খালুজানের চোখে একটা অন্য রকম চাহনি, যেন তিনি অনেক কিছু জানেন কিন্তু বলতে পারছেন না। অহনা মনে মনে, এই মানুষটা কি সত্যি সব ভুলে যাচ্ছেন, নাকি ইচ্ছা করে ভুলে যাওয়ার ভান করছেন? কিছু একটা তো ঠিক নেই। অর্জুন পাশ থেকে বিরক্ত হয়ে বলে ওঠে, আহ, সবসময় এত রহস্য খোঁজো কেন তুমি? মানুষ বয়স হলে একটু আনমনা হতেই পারে। অহনা দৃঢ় গলায়, অর্জুন, তুমি হয়তো খেয়াল করনি, কিন্তু এই বাড়িতে গত কয়েক সপ্তাহ ধরে যা যা ঘটছে তার প্রতিটা ঘটনার পেছনে একটা যোগসূত্র আছে। আমি চুপ করে বসে থাকতে পারবো না। অর্জুন রেগে গিয়ে বলে, তুমি সবসময় নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করো,
এই পরিবারে আরও মানুষ আছে যারা ভাবতে জানে। অহনা শান্ত গলায় জবাব দেয়, আমি নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে চাই না অর্জুন, আমি শুধু সত্যটা জানতে চাই, আর সত্য জানার অধিকার এই পরিবারের প্রত্যেকের আছে। ঘরের মধ্যে একটা থমথমে নীরবতা নেমে আসে। দৃশ্য 5, বিপদের ছায়া। রাতের খাবারের পর আমেনা তার ঘরে বসে সেই চিঠিগুলো আবার পড়ছিল। হঠাৎ ঘরের লাইট নিভে যায়। অন্ধকারে আমেনার বুক কেঁপে ওঠে। ভীত গলায়, কে ওখানে? কোনো উত্তর আসে না, শুধু একটা পায়ের শব্দ শোনা যায়, যা ধীরে ধীরে দূরে মিলিয়ে যায়। আমেনা কাঁপা হাতে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালায়। ঘরে কেউ নেই, কিন্তু টেবিলের ওপর রাখা চিঠিগুলোর খামটা উধাও। আতঙ্কিত, না না, এটা হতে পারে না, আমার চিঠিগুলো কোথায় গেল? সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু করিডোরে কাউকে দেখতে পায় না, শুধু দূরে একটা ছায়া মিলিয়ে যেতে দেখে। আমেনার মনে তখন একটাই চিন্তা, যে সত্য সে জানতে পেরেছিল সেটা হয়তো এখন তার নিজের জীবনের জন্যই বিপজ্জনক হয়ে উঠেছে। দৃশ্য 6, মঈনের প্রমাণ সংগ্রহ। এদিকে মঈন গোপনে ব্যাংকে গিয়ে পুরনো লেনদেনের তথ্য যাচাই করছিল। ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে সে জানতে পারে তৈয়বের নামে একটা অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা স্থানান্তরিত হয়েছে, ঠিক সেই সময় যখন সম্পত্তির দলিল হারিয়ে গিয়েছিল। মঈন নিজে নিজে, তাহলে আমার সন্দেহই ঠিক ছিল, কিন্তু শুধু তৈয়ব একা এটা করতে পারে না, এর পেছনে আরও কেউ আছে যে তৈয়বকে সাহায্য করছে। মঈন বাড়ি ফেরার পথে দেখে আমেনা ছুটে আসছে, মুখে আতঙ্কের ছাপ। আমেনা হাঁপাতে হাঁপাতে, মঈন ভাই, আমার কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল, কিন্তু কেউ সেটা চুরি করে নিয়ে গেছে। মঈনের মুখ গম্ভীর হয়ে যায়। মঈন, কি তথ্য ছিল সেটা আমেনা? আমাকে বিস্তারিত বলো। আমেনা, পুরনো চিঠি আর একটা ব্যাংক স্টেটমেন্ট, তাতে এমন কিছু লেখা ছিল যা জানলে পুরো পরিবারের ভাগ্য বদলে যেতে পারে, কিন্তু এখন সেটা আমার হাতে নেই। মঈন বুঝতে পারে সময় দ্রুত ফুরিয়ে আসছে, যে বা যারা এই ষড়যন্ত্রের পেছনে আছে তারা এখন মরিনা হয়ে উঠেছে। দৃশ্য 7, ক্লাইম্যাক্স, মুখ ফসকে সত্য। রাতের খাবারের পর পরিবারের সবাইকে একসাথে বসার ঘরে ডাকা হয়। উত্তেজনা তখন তুঙ্গে। শাশুড়ি মা সবার দিকে তাকিয়ে বলেন, আজ এই বাড়িতে যা ঘটছে তা আর সহ্য করা যাচ্ছে না। আমি চাই যার যা জানা আছে সে যেন সত্যি কথা বলে। ঘরে পিন পতন নীরবতা। তৈয়ব অস্বস্তিতে এদিক ওদিক তাকাতে থাকে। ঠিক তখনই পল্টু উত্তেজনার বশে বলে ফেলে, মা, আমি তো শুধু তৈয়ব ভাইয়ের কথা মতো কাজ করেছি। ও বলেছিল আমেনা ভাবির চিঠিগুলো সরিয়ে ফেলতে, না হলে নাকি সব শেষ হয়ে যাবে। কথাটা বলার সাথে সাথেই পল্টু বুঝতে পারে সে বড় ভুল করে ফেলেছে। ঘরের মধ্যে সবার চোখ তখন তৈয়বের দিকে। তৈয়ব ঘাবড়ে গিয়ে, না মা, ও মিথ্যে বলছে, আমি কিছু জানি না। কিন্তু শাশুড়িমার চোখে তখন সব স্পষ্ট। তিনি ধীরে ধীরে মঈনের দিকে তাকান। মঈন, তোমার কাছে যা প্রমাণ আছে এখনই সবার সামনে বের করো। মঈন পকেট থেকে ব্যাংকের কাগজপত্র বের করে টেবিলে রাখে। সবাই হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে থাকে। ঠিক এই মুহূর্তে খালুজান হঠাৎ উঠে দাঁড়ান। তার চোখে আর কোনো বিভ্রান্তির ছাপ নেই, বরং এক দৃঢ় দৃষ্টি। খালুজান, থামো সবাই, আমার মনে হয় এখন আমার কিছু বলার সময় এসেছে। আমি এতদিন যা কিছু ভুলে যাওয়ার ভান করেছি তার পেছনে একটা কারণ ছিল। সবাই স্তব্ধ হয়ে যায়। খালুজানের এই আকস্মিক পরিবর্তনে ঘরের মধ্যে যেন একটা নতুন ঝড়ের আভাস পাওয়া যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে হঠাৎ জোরে একটা আওয়াজ আসে। কেউ একজন দ্রুত গাড়ি করে পালিয়ে যাচ্ছে। অহনা চিৎকার করে, ওইটা কে গেল, তাড়াতাড়ি দেখো। সবাই ছুটে বাইরে যায়, কিন্তু ততক্ষণে গাড়িটা অন্ধকারে মিলিয়ে গেছে। পরিবারের সবার মনে তখন একটাই প্রশ্ন, খালুজান কি বলতে চেয়েছিলেন, আর কে পালিয়ে গেল এই রাতের অন্ধকারে? এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। সত্য কি অবশেষে প্রকাশ পাবে, নাকি ষড়যন্ত্র আরও গভীর হবে? জানতে হলে অবশ্যই দেখুন পরবর্তী এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন, যাতে পরবর্তী এপিসোড আসার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।